মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী নেত্রী হতেন, আমি বিজেপির দৃষ্টিভঙ্গি থেকে হুমায়ুন কবির যা মন্তব্য করেছিলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় হলে বহরমপুরে ঘাঁটি গেড়ে বসে। তৃণমূল কিন্তু বুদ্ধবাবুকে ডান দিকে বাঁ দিকে নড়বার সুযোগ দেয়। তো আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নড়বার যে সুযোগ কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চেপেই ধরতে পারলেন? আপনাদের তো ধরুন ৩ জন নেতা রয়েছেন, ৩ জন নেতাকে নিয়ে ৩টে বিরাট দল রয়েছে। এই যে বারবার একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করা হয় প্রেসের মাধ্যমে, খুব খারাপ প্রেস, খুব খারাপ। এই পারসেপশনটা অত্যন্ত বেঠিক। যে জঙ্গি আন্দোলন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন বারংবার, সেই জঙ্গি আন্দোলনের আমরা সমর্থক নই। তো আমরা তো বিধানসভা ভাঙার সমর্থক। কিভাবে আন্দোলন? আমরা জাতীয় সড়ক বেঁধে রাখার, আমরা মানুষের উপর নির্ভরশীল। 2026-এ দেখবেন কিভাবে কি হবে। আপনি দেখুন যেভাবে কংগ্রেসের আর বাম ফ্রন্টের যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, ওটা আমরা ভুলে যাইনি। হয়তো নতুন জেনারেশন ভুলে গেছে, আমি ভুলিনি। কখনো জোর ছিল না কি এখানে সরকার কংগ্রেস করুক, সেই জিনিসটা এখন এখানে একটা পারফেক্ট। তাহলে আপনি বলছেন আন্ডারস্ট্যান্ডিং একটা মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং মাননীয় জ্যোতি বসুর মধ্যে যে একটা সুন্দর রাজনৈতিক বোঝাপড়ার সম্পর্ক ছিল, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই স্কুল অফ থটস বা একই রাস্তা দিয়ে হাঁটছেন। বিজেপি এখনো বাইরের পার্টি, এখনো এইখানে গ্রামের দিকে আপনি দেখবেন একটা ওই জয় শ্রীরাম নারাটা চলে না। আমি শুধু খুব দ্রুত একবার দেখে নেব বিরোধিতায় তৃণমূল কংগ্রেস, অর্থাৎ পশ্চিমবাংলার শেষ যে রাজ্যে বদল ঘটেছে সে বদলটা কীরকমভাবে ঘটেছে। কংগ্রেসের বিরোধিতা করি 1998 সালে তৃণমূল কংগ্রেস, তার জন্ম এনডিএ জোটে থাকাকালীন কেন্দ্র সরকারের সমালোচনা এবং 2001-এ এনডিএ বিরোধিতায় রেলমন্ত্রী থেকে ইস্তফা দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং চারিদিকে সাড়া পড়ে গেল। এবং শুরু থেকেই ভোটার তালিকা সংশোধন, অনুপ্রবেশ নিয়ে সরব ছিল তৃণমূল কংগ্রেস। আমাদের চোখে ভাসে সেই দিনটা যেখানে সংসদে মমতা বন্দ্যোপাধ্যায় রণংদেহী মূর্তি ধারণ করলেন এবং এই অনুপ্রবেশ রুখতে সেই দিনের স্পিকারের মুখে কাগজ ছুঁড়েছিলেন তৃণমূল নেত্রী। আমরা সবাই সে ছবি দেখেছি। 2005 সালে সিপিআইএমের ভুল জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি যারা সরব হয়েছিলেন সেই রাজনৈতিক দলের নামও তৃণমূল কংগ্রেস। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে বিপুল জনপ্রিয়তা পায় তৃণমূল কংগ্রেস। যে সমস্ত মিডিয়া সেই সময় ভেবেছিল যে সরকার পক্ষে থাকবে, দেখা গেল নতুন মিডিয়া নন্দীগ্রামে, নতুন সমস্ত খবরের কাগজ মিডিয়া, তারা জনপ্রিয়তা পাচ্ছে, মানুষ ছুঁড়ে ফেলে দিচ্ছে অন্য সমস্ত প্রতিষ্ঠানকে। 30শে নভেম্বর 2006 অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিঙ্গুর আন্দোলন চলাকালীন আমরা সবাই জানি পথে বাধা পেয়ে তৃণমূল বিধায়কদের গন্তব্য হয় মমতা বন্দ্যোপাধ্যায় সহ এই বিধানসভা, এবং নন্দীগ্রামেও জমি রক্ষার দাবিতে আন্দোলন তীব্র করেছিল। সুতরাং বিরোধিতায় তৃণমূল কংগ্রেস ছিল এবং তারপরে চলে এলো 2007-এর সেই 14ই মার্চ, পুলিশের গুলিতে প্রাণ যায় 14 জন আন্দোলনকারী। সরকারকে এমন অবস্থায় ফেলে দিয়েছিল তৃণমূল যে বাধ্য হয়ে পুলিশ গুলি চালায়। ওই ঘটনায় নন্দীগ্রামের গণহত্যা হিসেবে চিহ্নিত হয়। সিঙ্গুর এবং নন্দীগ্রামের আন্দোলনের ফল মেলে প্রথম 2009-এর লোকসভা নির্বাচনে, এবং সেই নির্বাচনে বামেদের কফিনে শেষ পেরেক পুঁতেছিল নেতাইয়ের গণহত্যা। মাওবাদীদের রুখতে জঙ্গলমহলে একাধিক ক্যাম্প করেছে বামফ্রন্ট সরকার। আধা সামরিক বাহিনী, সামরিক বাহিনী, বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসছে ক্যাম্পে, কিন্তু গ্রামবাসীদের মধ্যে প্রবেশ করতে পারল না। অর্থাৎ বামেরা ক্রমশ গ্রামবাসীদের থেকে দূরে সরে যেতে শুরু করে। এই সমস্ত ঘটনা আপনাদের সবাই জানার, এবং নেতায়ের গণহত্যায় আমরা সবাই জানি 9 জনের প্রাণ যায়। তীব্র আন্দোলন করেছিল তৃণমূল কংগ্রেস। 20শে মে 2011 সালে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। সুতরাং আমরা খুব পরিষ্কার, যদিও আমি যেভাবে বললাম এর ছাড়াও অজস্র ঘটনা ঘটেছে, তার সাক্ষী অনেকেই আমরা রয়েছি, প্রত্যেকেরই এখনও স্মৃতিতে স্পষ্ট। অর্থাৎ সেটা পাহাড় হোক, ডুয়ার্স হোক, সেটা পুরুলিয়া, বাঁকুড়ার প্রত্যন্ত অঞ্চল হোক, বিভিন্ন জায়গায় বামেদের বিরুদ্ধে ক্ষোভ কিভাবে কাজে লাগিয়েছিল তৃণমূল কংগ্রেস, এবং অবশ্যই তার সঙ্গে অন্যান্য শক্তি ছিল, অতি বামেরা ছিলেন। এমনকি সেই সময় আরএসএস থেকে শুরু করে সংঘ পরিবার, এমনকি ভারতীয় জনতা পার্টি, এখনও সে ছবি জ্বলজ্বল করছে। আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টির
বিখ্যাত সব নেতারা তারা সিঙ্গুরে যাচ্ছেন। সুতরাং সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস গণ আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু এ রাজ্যে এসেছিল। আমি এবার এগুলো সবই জানা সুমনদা, বরং আরও বিশদে যাওয়া যেত, আমি একটা বিরাট প্যাকেজ করে দেখাতে পারতাম, কিন্তু এগুলো সব মানুষ জানেন, এটা তো বেশি দিনের কথা নয়। কোথাও মনে হচ্ছে না এই যে গণ আন্দোলন, এখন গণ আন্দোলনের অনেকে অনেক ধরনের সংজ্ঞা দেন, আমি সে সমস্ত কেতাবি সংজ্ঞার মধ্যে যাচ্ছি না, কিন্তু গণ আন্দোলন মানে হচ্ছে জনরোষকে কাজে লাগিয়ে তাকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করা। আমরা যদি এই তত্ত্ব বিশ্বাস করি, জনরোষ একেবারে নেই এটা তো হতে পারে না। এসএসসি থেকে শুরু করে কয়লা, গরু, 40% লোক তো সবসময় সরকারের উপর বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে। আপনাকে 40টাকে 45কে ক্রস করাতে হবে। ঠিক এই অঙ্কটাতেই বোধহয় আটকে যাচ্ছে সবাই। দেখুন, আপনি যদি দীপ্তিমান যদি রাগ না করেন, আপনি যদি বিজেপির দৃষ্টিভঙ্গি থেকে ভাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী নেত্রী হতেন, আমি বিজেপির দৃষ্টিভঙ্গি থেকে ভাব, হুমায়ুন কবির যা মন্তব্য করেছিলেন তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় হলে বহরমপুরে ঘাঁটি গেড়ে বসে থাকতেন যতক্ষণ না সরকার তাকে গ্রেফতার করাচ্ছে। দেখুন, বিজেপির পলিটিক্সের যিনি প্রধান বিরোধী দল, তার সমস্যাটা কথা হচ্ছে আমি বোঝায় যে হুমায়ুন কবির মানে যাকে বলে মানে খুল্লা ছুট পেয়ে গেলেন। বিজেপি নেতাদের মধ্যে মিঠুন চক্রবর্তী মাঝে মাঝে আসেন, সিনেমার সংলাপ দেন, চলে যান। এবার বিজেপি যেটা ভাবে যে আমি কার্তিক মহারাজকে দিয়ে মুর্শিদাবাদে আমার রাজনৈতিক ফায়দা তুলবো, তাহলে বিজেপিকে বুঝতে হবে যে তার পলিটিক্সের বেসিক্সে ব্লান্ডার আছে। বাঙালির একটা বিরোধিতা আছে গেরুয়া পড়া রাজনীতি, সেটা বাঙালি বহুবার দেখিয়েছে, সুভাষ বোস থেকে সে বিরোধিতা আছে। যার এটা করার কথা বিরোধী দল হিসেবে, সে কি হুমায়ুন কবিরকে চেপে ধরলো? করলো না। তো আপনি যদি তর্কের খাতিরে ভুলে যান, আপনি হিন্দুদের নেতা হতে চান, আপনি হিন্দু ভোটকে কনসিডার করতে চাইছেন, সো হোয়াট ইজ ইউর আইডেন্টিটি? আপনি কিভাবে নিজেকে এস্টাবলিশ করছেন? দেখুন, বিজেপির ফ্যালাসিটা আপনাকে মানে আপনি দেখুন, আপনি তো অ্যাটাক করছেন তৃণমূলকে। আপনি যখন অ্যাটাক করছেন, আপনাকে তো আপনার অ্যাটাকটায় সৎ থাকতে হবে। আপনি যেটা বলছিলেন যে তৃণমূল কিন্তু বুদ্ধবাবুকে ডান দিকে বাঁ দিকে নড়বার সুযোগ দেয়, তো আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নড়বার যে সুযোগ কেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চেপেই ধরতে পারলেন না। প্রথমত আপনি হুমায়ুন কবিরকে কিছু করলেন না তর্কের খাতিরে, ধরে নেওয়া যাক কে গেছে, মানে আপনি কোন নেতাকে দেখেছেন বহরমপুরে গিয়ে বসে। দ্বিতীয়ত আপনার বিরুদ্ধে প্রশ্ন উঠে গেল যে আপনার সর্বোচ্চ নেতা অমিত শাহ ছেলে জয়শা বসে সৌদি আরবে আইপিএল করে, তাহলে কি আপনি আদৌ হিন্দুদের স্বার্থের কথা ভাবেন? আপনার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত 2011 অবধি আপনি শুনবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতিতে, তার যে রাজনীতি সেটাকে আপনি ঠিক বলতে পারেন, ভুল বলতে পারেন, সেখানে কোনো সমালোচনা মানে সেখানে কোনো আপোষ করেছে। আপনি যে কথাটা বলছেন, আপনি যে উদাহরণটা দিলেন, আমি আপনার শব্দকে ধার করে নিই, সিঙ্গুর নদীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তো মেইন স্ট্রিম মিডিয়া ছিল না, অল্টারনেটিভ মিডিয়া দিয়ে তিনি লড়েছেন। তো আপনি যদি বিজেপি বা সিপিএম, তার কাছে ন্যারেটিভটা কি, সে কি বলতে চাইছে এটাই স্পষ্ট হচ্ছে না। এটাই স্পষ্ট হচ্ছে না। যে সিপিএম এর একটা টিপিক্যাল ডায়ালগ আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ডোল পলিটিক্স করেন। আচ্ছা ভাই, তুমি তো ডোল পলিটিক্সের আদর্শ, তুমি তো শিখিয়েছো ডোল পলিটিক্স করে করতে হয়, তুমি যদি সেটাকে কাউন্টার করো, তাহলে তোমার কোর ভোট ব্যাংকটাকে তুমি আটকাচ্ছ। তো আপনি যে পলিটিক্সটা করতে চান, দেখুন নরেন্দ্র মোদী যে পলিটিক্সটা করেন সেটা তার জন্য কিন্তু পারফেক্ট সুটেবল। রাহুল গান্ধী যে পলিটিক্সটা করবার চেষ্টা করছেন এটা তার জন্য পারফেক্ট সুটেবল, যে আমি আম্বানিদের বিয়েতে যাব না, ঠিক আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য যে পলিটিক্সটা করবার চেষ্টা করছেন সেটা তার জন্য পারফেক্ট সুটেবল। মোহাম্মদ সেলিমের জন্য কোন পলিটিক্সে সুটেবল? মানে অধীর চৌধুরী, শুভঙ্কর সরকারদের জন্য কোন পলিটিক্সে সুটেবল? আপনি তো এই বিশ্বাসযোগ্য জায়গাতেই পৌঁছতে পারছেন না যে আপনি সত্যি সত্যি এই সরকারের বিরোধী। আপনাকে তো বিশ্বাস করতে হবে। দেখুন, আপনার কাছে 35% ভোট, লার্জলি 35-37% ভোট সবসময় আপনার কাছে পড়ছে, কিন্তু 35টাকে তো আপনার 45-এ নিয়ে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের ভোট ব্যাংক থেকে 40 পেয়ে গেছিলেন, কিন্তু এই যে শব্দটা আপনি ব্যবহার করলেন, অতি বামেদেরকে টানা, বিক্ষুব্ধ নকশালদের টানা, এখানে আমি আরো 3-4% বাড়লেন, যে 3-4% ক্রুশিয়াল মার্জিন তৈরি করে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে অবশ্যই আমার জ্যোতি বসুর কথা একবার বলতে হবে। জ্যোতিবাবুকে অনেকবার সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, এই যে আপনার বামেদের ছোট ছোট দল,
এবং পার্টিতেও তাকে বারবার জিজ্ঞেস করা হতো ছোট ছোট শরিক দলগুলোর এত বায়না কেন রক্ষা করা হচ্ছে। জ্যোতিবাবু সব জায়গায় এমনকি জনসভায় প্রকাশ্যে বলতেন যে বামফ্রন্টকে চোখের মনির মতো রক্ষা করতে হবে, তার কারণ এই ছোট ছোট দলগুলো, সেটা আরএসপি হতে পারে, সেটা ফরওয়ার্ড ব্লক হতে পারে, সেটা অন্যান্য দল হতে পারে, তার এই যে শতাংশের ভোট এটাকেও তিনি বুঝতেন। কোথাও কি তাহলে এই মুহূর্তে পশ্চিম বাংলায় একই সঙ্গে ভোটের পাটিগণিত এবং ভোটের ব্যবহারিক প্রয়োগ এরকম বিরোধী নেতা নেই? কি বলবেন? আপনাদের তো ধরুন 3 জন নেতা রয়েছেন, 3 জন নেতাকে নিয়ে 3টে বিরাট দল রয়েছে, একজনও নেতা কি বুঝতে পারছেন না এটা? প্রথম কথা হচ্ছে 3 জন নেতা নেই আমাদের দলে, একদম সবাই একজোট। এই যে বারবার একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করা হয় প্রেসের মাধ্যমে, খুব খারাপ প্রেস, এইগুলো খুব খারাপ। এই পারসেপশনটা অত্যন্ত বেঠিক। একটা জিনিস হচ্ছে, এই কথা অস্বীকার করবার নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী শত্রু দমনে, মানে পলিটিক্সটা এখন প্রায় শত্রুর মতন তো হয়ে গেছে, বিরোধী শত্রু দমনে সিপিএম এর থেকে অনেক বেশি অ্যাক্টিভ। তিনি তার প্রশাসন, তার রাজনৈতিক দলের কর্মী, এবং রাজনৈতিক দলের কর্মী বলবো না, গুন্ডা, তাদেরকে দিয়ে এই যে বিরোধী শক্তির মুখ কণ্ঠ সবসময় যেভাবে রোধ করেছেন, তার জন্য কিন্তু বিরোধী শক্তি আজকের দিনে, আপনি বলছেন অনেক, সত্যিই তো অনেক আন্দোলন, যেটা সুমনদা বললেন, আমাদের যেভাবে করার কথা ছিল সেটা আমরা করতে পারিনি। তবে এই যে ভরতপুরের বিধায়কের কথা বলা হলো, তাকে তো কিছুই করতে পারলেন না। তাকে আমরা কেন, মানে শাসক দলের, আমি বলছি কিছুই করতে পারলো না, শাসক দলের এত ক্ষমতা, মানে কিছুই করতে পারলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করতে পারলেন না। বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী, তাদের এত ক্ষমতা, তিনিও কিছু করতে পারলেন না। তিনি তার মতো করে করছে, কিন্তু আমি বলছি কোথায় করলেন? ভারতীয় জনতা পার্টি যেটা দীপ্তিবান্না বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দমন করছে, তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা প্রতিদ্বন্দ্বী দলের ক্যাপ্টেন হন, উনি কি সবাইকে বলবেন যে তোমাদের আমি ট্যাকেল করবো না, আইসো আমার গোল, সুমন ভট্টাচার্য অনেকগুলি ঘটনার মধ্যে একটি ঘটনাকে তুলেছেন, যাকে আমরা কেস স্টাডি ধরছি, যেটা হিন্দুত্বের দল। যদি সত্যি বাঙালি হিন্দুর জন্য মন কাঁদত, তাহলে হুমায়ুন কবির এই কথা বলার পর মুর্শিদাবাদে ঘাঁটি গেড়ে সেখানের যে আন্দোলন, সেই আন্দোলন তো করা যেত। আমি বারবার বলছি, প্রথম কথা হচ্ছে ভয় কি, মানে ভয়ের কোনো ব্যাপার নেই। তার কারণ হচ্ছে, দেখো পার্শ্ববর্তী, আমার যেটা মনে হয়েছে, পার্শ্ববর্তী বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, যেভাবে রাজনৈতিক বারুদের মধ্যে ক্রমশ আমরা এই পশ্চিমবঙ্গ ক্রমশ প্রবেশ করছে বিভিন্নভাবে, বিভিন্ন কারণে, সেটা আলোচনা করার পরিসর হয়তো আজকে এখানে নেই, কিন্তু যেভাবে প্রবেশ করছে, যেভাবে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, সীমান্তের ধারে জঙ্গিদের আতুর ঘর, হ্যাঁ আমি সেগুলো খুব যেভাবে বোমা বিস্ফোরণ হচ্ছে, আজকের দিনে এই প্রতিবাদ, যে প্রতিবাদ তো অবশ্যই আমরা করেছি, সমস্ত জায়গায় জানানো হয়েছে, তো লোক দেখানো না, লোক দেখানো নয়, যে প্রতিবাদটা করা সম্ভব সহজ পথে সেটা করা, সহজ পথ। আমি বলতে চাইছি যে সহজ পথ হয় না, আমি বলছি যে প্রতিবাদের, মানে আমি বলছি, আমি আপনাকে এমনি বলছি, শেষ করিনি, আমি বলছি যে প্রতিবাদের কথা বা যে আশাটা তোমরা করছো, সেই প্রতিবাদটা কি পশ্চিমবঙ্গে এক্ষুনি দেখানো সম্ভব? পশ্চিমবঙ্গ কি সেই নিরাপদ জায়গা কি আছে? আমরা তো একটা রাজনৈতিক দল, জাতীয় রাজনৈতিক দল, যা কেন্দ্রে ক্ষমতায় আছে, তারা এই মুহূর্তে আগুনের মধ্যে রাজ্যকে প্রবেশ করাতে পারি না, 7খানা লোক নিয়ে, 7টা লোকও পাওয়া যাবে না। না না, আমি 7টা লোক কিসে পাওয়া যাবে না? হুমায়ুন কবিরের বাড়ির সামনে বসে পড়লেন, এই যে কথাটা বলেছেন, এটা তার মানে বিজেপির মনে দাগ কাটেনি, তারপরে বাঙালি হিন্দুর দুঃখ বিজেপি অবশ্যই দাগ কেটেছে বলেই তো প্রতিবাদ, আমাদের প্রত্যেকটা ক্ষেত্র থেকে প্রতিবাদ করা হয়েছে। হ্যাঁ, যে জঙ্গি আন্দোলন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন বারংবার, সেই জঙ্গি আন্দোলনের আমরা সমর্থক নই তো, আমরা তো বিধানসভা ভাঙার সমর্থক। কিভাবে আন্দোলন? আমরা জাতীয় সড়ক বেঁধে রাখার, আমরা মানুষের উপর নির্ভরশীল। 2026-এ দেখবেন কিভাবে কি হবে, 2026-এ দেখবেন আমরা যে মেসেজগুলো পাঠিয়েছি, 26-এ কি হবে, যে মেসেজগুলো দিয়েছি, 26-এ দেখুন কি হয়। না কোথাও কি না, আমার না মাঝে মাঝে দীপ্তিমান দা আপনাদের জন্য দুঃখ হয়, ধরুন আমার গভীর দুঃখ হয়। হ্যাঁ, কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব তারা কোনো কিছু করছেন না। আপনাদের নবান্ন অভিযান অবধি করতে দিল না, আর্জি করে আপনাদের ওই ছাত্র সমাজ ভাড়া করে নিয়ে যেতে হলো।
ছাত্র সমাজও ভাড়া করে নিয়ে যেতে এটা হলো। আপনাকে কে বলেছে যে ছাত্র সমাজকে আমরা ভাড়া করেছি, এক নম্বর, আর দ্বিতীয় হচ্ছে কেন্দ্র আমাদের পারমিশন দেয়নি, এটা কে বললো আপনাকে? না, পতাকা নিয়ে নবান্ন অভিযান করতে পারতেন ওই সময়, কোথায়? মানে পারমিশন ছিল, পার্টি তো করেনি, কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের পার্টি যে কোনো কারণে করেনি, কিন্তু কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব আটকেছে, এটা আপনাকে কে বললো? আটকায়নি। আমি তো, আমার কাছে খবর নেই। আপনি মুখপাত্র হিসেবে বলছেন আটকায়নি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আসলে কি করে বুঝবো বলুন? ধরুন রাজনাথ সিং সহ একাধিক শীর্ষ নেতৃত্ব, অত্যন্ত শ্রদ্ধেয় এই ধরুন ব্যক্তিত্বরা, তারা তো কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা তৃণমূল কংগ্রেসের এই সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে কখনো কোনো রকম শব্দ প্রয়োগ করেন না। তাই অনেকের ধারণা যে ভারতীয় জনতা পার্টির একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি একটা নরম মনোভাব নিয়ে চলে, এবং এটা নিয়ে রাজনৈতিক বাধ্যবাধকতা আছে বলে আপনারাও ফুল ফর্মে খেলতে পাচ্ছেন না, অথবা আপনাদের খেলতে দেওয়া হচ্ছে না। তার কারণ বাম আর কংগ্রেসকে হাঁটানোর ক্ষেত্রে আপনারা তৃণমূলের থেকে ভালো কখনোই হতে পারবেন না, এটা শীর্ষ নেতৃত্বরা বোঝে। বামেদের এমনি কোনো এখানে সেই রকম সংগঠন আছে, ভোট নেই, কিন্তু মতাদর্শটা তো সাংঘাতিক। এই যে জল ছাড়া মাছ থাকবে, ধর্ম ছাড়া রাজনীতি হবে, এই মতাদর্শ তো সাংঘাতিক মতাদর্শ। এটা যেমন মতাদর্শগতভাবে খুব খারাপ, আবার অন্যদিকে সাংগঠনিকভাবে গোটা দেশে নিঃশ্বাস একটা দলই ফেলতে পারে, তার নাম জাতীয় কংগ্রেস। এদের দূরে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদের অশ্বমেধের ঘোড়া আটকে রেখে দিয়েছে গোয়ালে, এইটা তো বোধহয় বঙ্গ বিজেপি পারবে না। এটা শীর্ষ নেতৃত্ব তাই চায় এখানে তৃণমূল কংগ্রেস থাকুক, কিন্তু এই মারামারি, এই ঝগড়াঝাটিটা মঞ্চস্থ করে যেতে হবে। তার কারণ এখন যেরকম ইস্টবেঙ্গল মোহনবাগানের অবস্থা হয়েছে, এখন মোহনবাগানকে টপকানো যাবে না, কিন্তু দ্বিতীয় স্থানে যেন ইস্টবেঙ্গল থাকে। ডাই হার্ট ইস্টবেঙ্গল ফ্যানেরা চেষ্টা করছেন, আমার উপর রাগ করবেন না, খেলায় হার জিত থাকে, খারাপ অবস্থা থাকে, দলের অবস্থা খারাপ হতে পারে, ঠিক সেই রকম জায়গায় বাম কংগ্রেসকে আসতে দেওয়া যাবে না, কিন্তু এমন প্রতিভাত করতে হবে আমরা দ্বিতীয় জায়গায় অন্তত আমরা বসে থাকি, সেখানে যাতে কংগ্রেস বা বামেরা আসতে না পারে। এই যে রাজনৈতিক বাধ্যবাধকতাটা, এইটা বহন করে নিয়ে যাওয়াটা বোধহয় আমি বলবো শাসন ক্ষমতা আসার থেকেও এই যে একটা সূক্ষ্ম দড়ির ওপর হেঁটে যাওয়া, একটু এদিক হলেই ক্ষমতায় চলে আসবো, একটু এদিক হলেই ক্ষমতা বিরোধী দল থেকে পড়ে যাব, এটাও কিন্তু একটা বড় পরীক্ষা। আমরা হয়তো সমালোচনা করছি, কিন্তু এই চিত্রনাট্যটা বাস্তবায়িত করাও এটা কম কঠিন নয়। প্রথম কথা হচ্ছে গল্পটা শুনতে খুব সুন্দর লাগলো, কিন্তু এই গল্পটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, এটা খুব পরিষ্কার। তার কারণ হচ্ছে এটা ঠিক 2016 সালে আমরা পশ্চিমবঙ্গের অনেকটাই শক্তি নতুন করে পেয়েছিলাম। 2016 সালের পরে আমাদের একটাই বিধানসভা নির্বাচন হয়েছে 2021, সেখানে আমরা 77টা জয়ী হয়েছিলাম, পরে 70টা মতন আমাদের বিধানসভায় এখন বিধায়ক আছে। কিন্তু আমরা হেরে গেছি, এটাতে আমাদের কোনো স্বীকার করতে বাধা নেই, কিন্তু হেরেছি তো একবার, 2026 তো সামনে আসছে। একদম নিশ্চিতভাবে এটা ঠিক, রাজনাথ সিংয়ের দায়িত্ব যদি পশ্চিমবঙ্গের রাজনীতিতে থাকতো তাহলে নিশ্চয়ই তিনি বলতেন। যাদের দায়িত্ব আছে, বিজেপি একটা সম্পূর্ণ সাংগঠনিক দল, এখানে এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন যে গোয়ার ব্যাপারেও তিনি বলবেন, ত্রিপুরার ব্যাপারেও বলবেন, কাশ্মীরের ব্যাপারেও উনি আর ওনার ভাইপো বলবেন। ভারতীয় জনতা পার্টি তো ওরকম হয় না। অবশ্যই আমি দীপ্তিবাঙ্গ আসছি, আমি একটু মনদীপদার কাছে চলে যাচ্ছি। মনদীপদা, এতে চুলচেরা বিচারের দরকার নেই, এখানে কোনো শার্লক হোমস, ফেলুদা, ব্যোমকেশেরও দরকার নেই। সিপিআইএম এর কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব তারা ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে ক্ষমতায় আসার থেকে তৃণমূল কংগ্রেস আসাটা তারা নিশ্চয়ই অনেক শ্রেয় মনে করেন, এটা তাদের স্পষ্ট জায়গা, যে কারণে ইন্ডিয়া জোটে, INDA জোটে তারা একসঙ্গে আছেন। আবার কংগ্রেসও মনে করে যে ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে ক্ষমতায় আসার থেকে তৃণমূল কংগ্রেস অনেক বেশি আসাটা তাদের পক্ষে ভালো। আপনি কি বলেন? একদম। দেখুন, আমাদের একটা যাকে বলা হয় একটা মানে একটা হোল একটা স্পেকট্রামটাতে দেখতে হবে। আমার একটা দেশ চলছে, ওর মধ্যে দেখুন একটা বইতে একটা হিরো থাকে, একটা ভিলেন থাকে, একটা সাইড হিরো থাকে। আমাদের আপনি দেখুন নর্থ আর সাউথের একটা ডিভাইড আছে, পলিটিক্যাল ডিভাইড। আপনি সাউথ ইন্ডিয়াতে দেখুন এখন আস্তে আস্তে বিজেপি একটা ইনরোড নিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের যে সরকারটা যে গঠন হয় সেটা নর্থ ইন্ডিয়ার সাম পার্ট অফ ইস্ট ইন্ডিয়া হয়। আপনি দেখুন যেভাবে কংগ্রেসের আর বাম ফ্রন্টের যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, ওটা আমরা ভুলে যাইনি, হয়তো নতুন জেনারেশন ভুলে গেছে, আমি বলিনি। কখনো জোর ছিল না কি এখানে সরকার কংগ্রেস করুক,
সেই জিনিসটা এখন এখানে একটা পারফেক্ট তাহলে আপনি বলছেন আন্ডারস্ট্যান্ডিং একটা আছে। ইন্দিরা মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং মাননীয় জ্যোতি বসুর মধ্যে যে একটা সুন্দর রাজনৈতিক বোঝাপড়ার সম্পর্ক ছিল, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই স্কুল অফ থটস বা একই রাস্তা দিয়ে হাঁটছেন। না দেখুন, আমি নিজের মুখ দিয়ে বলবো না, আমি একটা ইন্ডিকেশনটা দিলাম। আর এটা দিস ইজ রিকোয়ার্ড ইন ন্যাশনাল ইন্টারেস্ট। আজকে যদি আমরা বিজেপি যদি চায় কিনা তামিলনাড়ু থেকে যে সরকারটা আছে সেটাকে আমি প্রেসিডেন্ট রুল করে শেষ করে এখানে বিজেপি সরকার হবে, এটা হবে না। বেঙ্গলে যেটা দাদা বললেন কি ভগবাটা এখনও মানে জেল হয়নি, বিজেপি এখনও বাইরের পার্টি, এখনও এইখানে গ্রামের দিকে আপনি দেখবেন একটা ওই জয় শ্রীরাম নারাটা চলে না। আর আপনি যেটা বললেন, আমি দেখলাম এখন কি এইখানে ধরুন একটা অ্যান্টি হিন্দু একটা স্টেটমেন্ট একদিন দুদিন থাকে, তারপরে শেষ হয়ে যায়। তার কোনো যেমনি আপনি আচ্ছা আমি যদি বেঙ্গলে আপনি কথা বলছেন, ইউপিতে কি হচ্ছে? ইউপিতে বুলডোজার রাজ, কেউ কথা বলছে না। ওর মধ্যে বিফ ছিল না কেউ দেখে না, বাড়িটা আগে নষ্ট হয়, এটা কি করে হলো?